কুকুরের গল্প বলুন। কুকুর এরকম ছিল, একটা এরকম হৃষ্টপুষ্ট কুকুর, সে নির্দিষ্ট টাইমে ছাড়া পেত, আসতো। আর একটা কুকুর ছিল দুবলা পাতলা রাস্তার কুকুর। লাহোরে কি করেছে, সেখানে কামান প্লেস করে রেখেছে, সেই কামানের আশেপাশে বাজার, লোকজন, অর্থাৎ ভারত যদি সেলিং করে প্রচুর লোক মারা যাবে। তা ওখানে পাকিস্তানের শাসকের কাছে ওই দেশে মানুষের জীবনের মূল্য এখন নেই, এবং সহায় সম্বলহীন অবস্থায় তারা আছে, জানে না কিভাবে আগামী দিনটা চলবে। জোর মার খেয়েছে, জানে ভাষার স্বীকৃতি পায়নি। 52 সালে বললো বাংলার জায়গায় উর্দু হবে প্রথম ভাষা। সেই 52টা থেকে মুক্তিযুদ্ধে যেতে 71, মানে কতটা বছর লেগেছে। ভেতরে ভেতরে সঞ্চারিত হচ্ছে যে আমি পাকিস্তান। পাটের একটা বিরাট কেন্দ্র, তখন তো পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার। সেই পাটের কেন্দ্র বাংলাদেশ থেকে পুরো পাকিস্তান নিয়ে সাজিয়ে নিল। ঠিক আছে, খাবার পড়ার দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, পাকিস্তান ইসলামের স্বার্থে এইটুকু তো সহ্য করা যেতেই পারে, তাই বলে দেশটা ভাগ করে দিতে হবে। সেখানে ভারতের কি ভূমিকা ছিল? কোনো ভূমিকাই ছিল না। মানে একটা ম্যাসাকার, গোটা পৃথিবী এটা জানে, দেখেছে। এই প্রশ্ন করে, তুমি যাদের বললে না, তারা এই প্রশ্ন করে, এতে হয়েছে 30 লক্ষ মারা গেছে, প্রমাণ করি, সবেতেই প্রমাণ। তো এক কাটি উপরে গিয়ে পাকিস্তান কি বলবে? পাকিস্তান উস্কে দিয়েছে ডক্টর ইউনূসকে, কি বলেছে? উই আর দ্য গার্ডিয়ান অফ হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে তো যেই দেখছে যে ভারত তো রণতরী নামিয়ে রেখে দিয়েছে, এবং পরমাণু সাবমেরিন গুলোও রয়েছে। তো গার্জিয়ানের পারমিশন নিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে এটা বলতেই হয় যে বাংলাদেশের আজকাল দেখছি একটু সুর বদল হচ্ছে। জামাতও বলছে ভারতের কথা। বর্ডারে শেলিং শুরু করে দিয়েছে পাকিস্তান। বারামুলা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতীয় সেনাকে উত্তক্ত করছে, বারে বারে আর্টিলারি ফায়ারিং করছে। তবে পাল্টা প্রত্যাঘাত দিচ্ছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী, বারবার বুঝিয়ে দিচ্ছে যে তুমি সমঝে যাও, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। আর এই সবের মাঝে মজা নিচ্ছে বাংলাদেশ। তারা এখন আবার কাঠি দেওয়া শুরু করেছে। কি কাঠি? তারা বলতে শুরু করেছে পাকিস্তানকে ভাগ করেছে ভারতবর্ষ তার নিজের স্বার্থে। বাংলাদেশের মানে বিভিন্ন ছোট ছোট ওই কী সব বলে তাদেরকে আর কি, তো তারা এই গোটা বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে দিচ্ছে যে ভারত নাকি তাদের স্বার্থে পাকিস্তানকে ভাগ করেছে। 71-এর কথা তারা উল্লেখ করেছে। অর্থাৎ এই রকম একটা মেজাজ যুদ্ধংদেহী পরিস্থিতি, যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগতে পারে। ঠিক সেই সময় বাংলাদেশের সুর বদল। আমরা কথা বলবো সুজিত দার সাথে। সুজিত দা, বাংলাদেশের সুর বদল হঠাৎ করে। পাকিস্তান বারে বারে বিভিন্ন জায়গায় সীমান্তে আর্টিলারি ফায়ারিং করে টন্টিং করা শুরু করে দিয়েছে, যদিও সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে যে কোনো সেক্টরেই। কিন্তু বাংলাদেশ আবার এই কথাটা ওখানকার বিভিন্ন ইমপ্রেশনার যারা, তারা ছড়াচ্ছে যে ভারত নাকি তার স্বার্থে পাকিস্তানকে ভাগ করেছে। মানেটা কি? বাংলাদেশের একটা যে ঐতিহ্য আর কি, সেই ঐতিহ্য প্রথম হচ্ছে যে তারা নিজেদেরকে পাকিস্তানি মনে করে, একটা বড় অংশ। আমি সবার কথা বলবো না, এখনো বিশ্বাস করে যে পাকিস্তান থাকলে তাদের এই যে বিভিন্ন খারিজি মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যে সমস্ত রয়েছে ইসলামের স্বার্থে একটা তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন হলেই বা ক্ষতি কি? এটাই তো ওদের বক্তব্য, একটা বড় অংশ যারা আর কি, যে পাকিস্তান আমাদের সাথে একসাথে ছিল পূর্ব পশ্চিম। নির্বাচনে 70 সালে সেখানে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ, গোটা পাকিস্তান জুড়ে যে নির্বাচন হলো সেখানে পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, পিপিপি, মুসলিম লীগ তারা তখন ছিল। কিন্তু সেই নির্বাচনে ভরাডুবি হলো এবং আওয়ামী লীগ একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলো। তাহলে তো প্রধানমন্ত্রী কে হবেন? প্রধানমন্ত্রী হবেন মুজিবুর রহমান। কিন্তু মুজিবুর রহমানের প্রধানমন্ত্রিত্ব তারা স্বীকার করলেন না। যুক্তি কি?
যুক্তি কিছু নেই। যুক্তি হচ্ছে ইনফিরিয়ার রেস। এই যে সুপিরিয়র রেসের একটা ধারণা পাকিস্তান তৈরি করেছে, এবং সেই ধারণার উৎপত্তি আমাদের দেশের রাজনীতিতে দেখো, খেলাফত আন্দোলন হয়েছিল 20 সালে, ভুলে গেলে চলবে না। একটু ইতিহাসে তো ফিরতেই হবে সুচারু, এমনি এমনি তো কিছু হচ্ছে না। হিস্ট্রি রিপিটস, একদমই হিস্ট্রি রিপিটস, নট ইন সেম অর্ডার অলওয়েজ। কিন্তু এই ক্ষেত্রে অর্ডারটা কিন্তু খুব একটা বিশেষ পরিবর্তন হচ্ছে না বাংলাদেশে। কেন এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ আজকে অন্তত এই পর্বে বোঝার। কারণ যখন সামগ্রিক যুদ্ধের দিকে যদি যায়, সে সম্ভাবনা কিভাবে কখন আসবে কেউ বলা যায় না। তার কারণ আচম্বিত আক্রমণই হচ্ছে সেরা উপায়। পাকিস্তান কিন্তু ভাবতে পারেনি যে একটা সার্জিক্যাল স্ট্রাইক ওইভাবে হবে। যে যতই বলুক সার্জিক্যাল স্ট্রাইক আগে হয়েছে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু পাকিস্তান সেভাবে অ্যান্টিসিপেট করেনি। এবারে পাকিস্তান খুব মেপে মেপে এগোচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি বিভিন্ন জায়গায়। শুধু একটা উদাহরণ, লাহোরে কি করেছে, সেখানে কামান প্লেস করে রেখেছে। সেই কামানের আশেপাশে বাজার, লোকজন, অর্থাৎ ভারত যদি সেলিং করে প্রচুর লোক মারা যাবে। তা ওখানে পাকিস্তানের শাসকের কাছে ওই দেশে মানুষের জীবনের মূল্য এখন নেই। পাকিস্তানবাসী সেফ নয় পাকিস্তানে, না না, একেবারেই নয়। এবং তাহলে কি হবে, সেখানে তখন ওরা গোটা বিশ্বের কাছে গিয়ে ভিকটিম কার্ড ফেলবে। এই দেখুন ভারত এই করছে, তাহলে কেন ভারত জঙ্গি রাষ্ট্র হবে না? এটা তো ধরা পড়ে গেছে পাকিস্তান, মানে তার প্লেসমেন্ট। ফলে সেটা অত্যন্ত সোচ সমাজকারী এগোতে হবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ দেখছে যে কোন দিকে যাই, পেয়ারে পাকিস্তান নাকি হচ্ছে ভারতের দিকে। ভারতের দিকেও আসতে পারবে না, মানে মন চাইবে না, মনটা চাইবে না। তাহলে কি উপায়? এটা হচ্ছে যে কিছু ভারতের ফেভারে একটু স্টেটমেন্ট দিয়ে রাখো। সেই প্রসঙ্গে পরে আসছি। যেটা বলছিলাম যে 1920 বা ওই সময়টা খেলাফত আন্দোলন শুরু হলো, এবং গান্ধীজি স্বয়ং খেলাফত আন্দোলনের পাশে দাঁড়ালেন। গোটা দেশ জুড়ে সমালোচনা, গান্ধীজি সমালোচিত হলেন, কিন্তু তার ভারতীয় রাজনীতিতে উত্থানটা খুব সুন্দরভাবে তাতে ঘটল। এবং খেলাফত আন্দোলনের পর বাংলাদেশে ধীরে ধীরে কিন্তু মুসলিম লীগ 1928 সালের একটা ঘটনা তোমাকে আমি বলি। 1928 সালে তখন মতিলাল নেহেরু কংগ্রেসের প্রেসিডেন্ট, তরুণ জওহরলাল নেহেরু, তিনি একটা প্রস্তাব দিলেন 28 সাল 1928 এবং 1928 নেহেরু প্রপোজাল বলে এটা রয়েছে। এখন তুমি বিভিন্ন জায়গায় যারা রিসার্চ করেন তারা জানেন। সেখানে কি বলেছিলেন যে ভারত একটা অখণ্ড রাষ্ট্রের কনসেপ্ট দিয়েছিলেন, এবং সেখানে বিভিন্ন সংখ্যাভিত্তিক রিপ্রেজেন্টেশনসের কথা। কোথাও মুসলিম লীগের এবং জিন্নার তৎকালীন সময়, জিন্নার সাথে, জিন্না ব্যারিস্টার ছিলেন, তো জওহরলাল নেহরু বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছিলেন। তিনি অনেক বেশি স্বাধীনতা সংগ্রামে ডিভোট করেছেন নিজেকে। জওহরলাল নেহরু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কিন্তু জেল কেটেছেন। গান্ধীজি সবার থেকে বেশি, মানে জিন্না তো ওই ব্যাপারে আসে, ভেরি অ্যারিস্টোক্র্যাটিক লাইফ। জিন্না তখনই বুঝতে পারলেন যে এটা কিন্তু মানে অখণ্ড ভারত যদি থাকে তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসেরই ভবিষ্যৎ থাকবে। আমার কি ভবিষ্যৎ, এই নিজের আমার, এই যে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক, একটা অ্যারিস্টোক্র্যাটিক একটা অ্যাপ্রোচ, যেটা মুসলিম লীগ পরে একটা রাজনৈতিক সত্তা দিল, দ্বিজাতি তত্ত্ব। এই তো, এবং এই দ্বিজাতি তত্ত্ব যখন প্লেস করা হলো লাহোর কংগ্রেসে, সেখানে কিন্তু ভুলে গেলে চলবে না দুজন বাঙালি মুসলমান খুব গুরুত্বপূর্ণ। প্রস্তাবটা কিন্তু পেশ এবং পাঠ দুটোই করেছিলেন শেরে বাংলা ডাক্তার একে ফজলুল হক। এবং তখন থেকেই একটা মিত্রতা বা সখ্যতা তৈরি হলো, অর্থাৎ রাজনৈতিক যে স্বার্থ বা পুষ্টি সেটা কিন্তু ওখান থেকে এসছে। এবং তার সাথে ছিলেন সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দীরই সহকারী ছিলেন হচ্ছেন মুজিবুর রহমান। ফলত মুজিবুর রহমান প্রথম দিকে মুসলিম লীগার, এবং তার ছাত্র যুব নেতা হিসাবে তিনি কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের সমর্থন তিনি তখন করেছেন। অর্থাৎ কোথাও একটা পাকিস্তানের যে মূলগত ভাবনা, পাকিস্তান তো একটা কনসেপ্ট, ইতিহাসে তো পাকিস্তান বলে কোনো শব্দ লেখা ছিল না, বা এরকম কোনো লেখা তো নেই যে ভারত ভূখণ্ড নিয়ে অনেক কিছু লেখা আছে। মহাভারত কেউ কেউ মনে করেন, এটা ভারত না, মহাভারত। এবং তার সাথে কেউ কেউ মনে করেন অতীতে ভারতবর্ষকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে।
তো এই ভারতবর্ষের যে সত্তাটাকে চ্যালেঞ্জ করছে মুসলিম লীগ প্রথম, যে ভারতবর্ষের সত্তাটাকে তারা স্বীকার করছে এটা হিন্দু সত্তা, সংখ্যাগরিষ্ঠ, আমাদের কোনো জায়গা থাকবে না। এটা একটা অলীক কল্পনা ছিল, মানে প্রথম থেকে সন্দেহ অবিশ্বাসের বীজটা যে বুনে দেওয়া হয়েছে, তাতে দ্বিজাতি তত্ত্ব খুব শক্তিশালী হয়েছে এবং মর্মান্তিক দাঙ্গা করা হয়েছে। তুমি নোয়াখালীতে দেখো, কলকাতায় ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেওয়া হয়েছিল, সোহরাবর্দী ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেওয়া হয়েছিল প্রথম দিন। বিশেষ করে তোমার গার্ডেন রিচ এই অঞ্চলটা, যেখানে শ্রমিকরা ছিল এই ডকগুলোতে, সেখানে মুসলমান যারা শ্রমিক তারা নির্বিচারে কিন্তু মেরেছে মূলত ওড়িয়া হিন্দু শ্রমিকদের। দ্বিতীয় দিন থেকে পরিস্থিতির বদল হতে থাকে, পাল্টা রিটালিয়েশনস দেওয়া শুরু হয় এবং অনেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় নোয়াখালীতে সেই সময় ছিল মাত্র 15% হিন্দু, বলে গেলে চলবে না। এবং ভয়ঙ্কর তার প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে, কারণ নোয়াখালীতে যে 15% হিন্দু, তার একটা বড় অংশই ছিলেন হচ্ছে জমির মালিক, জমিদার, মানে যাকে বলা হয় নৃশংসভাবে নিরস্ত্র অবস্থায় কুচিয়েছে। প্রাণ ভয়ে অনেকে পালিয়ে এসেছিলেন, যেটাকে হচ্ছে বলা হয় গ্রেট নোয়াখালী কিলিং। পুরোপুরি হিন্দু গণহত্যা ওটা ছিল। এবং সেক্ষেত্রে গান্ধীজি তিনি ওখানে গেলেন, ভেবেছিলেন যে তার আহ্বানে মুসলিম সমাজ এসে দাঁড়াবে, তারা নিরস্ত্র হবে। যেহেতু তিনি একসময় খেলাফতকে সমর্থন দিয়েছিলেন, কিচ্ছু হয়নি, লবডঙ্কা। এবং তার রেশ গিয়ে পড়লো এবং একটা দেশভাগ হলো এই করুণ পরিণতির মধ্যে দিয়ে। একেধারে মন্বন্তর, বাঙালি হিন্দুর উপর একটা বড় রকম চাপ, মুসলমানের উপরও চাপ পড়েনি তা বলবো না, নিশ্চয়ই পড়েছে। কারণ মন্বন্তর হলে বাজারে আকাল লেগেছে, তার সাথে দেশভাগের যন্ত্রণা, এবং সহায় সম্বলহীন অবস্থায় তারা আছে, জানে না কিভাবে আগামী দিনটা চলবে। কেউ তাদের চেনা নেই, অগণিত মানুষ শুধু চলে আসছে বিভিন্ন জায়গায়, যেখানে গাছতলায় আশ্রয় নিচ্ছে। এই তো ফলে এই পাকিস্তান গঠনটা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা চালিত করেছেন, যার সাথে তারা ভেবেছে স্বাধীনতা পাবে। এবং তারপর থেকে 47 থেকে তুমি 71 অবধি দেখো, এতদিন থাকতে থাকতে মার খেতে খেতে প্রচুর মার খেয়েছে, জানে ভাষার স্বীকৃতি পায়নি। 52 সালে বললো বাংলার জায়গায় উর্দু হবে প্রথম ভাষা। সেই 52টা থেকে মুক্তিযুদ্ধে হতে যেতে 71, মানে কতটা বছর লেগেছে। ভেতরে ভেতরে সঞ্চারিত হচ্ছে যে আমি পাকিস্তানি, ঠিক আছে, ওদের ভাষা উর্দু, আমার ভাষা বাংলা, তো সেখানে উর্দু থাকুক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা যেরকম রয়েছে না, উর্দুর চাপিয়ে দিল। তাতেও যে সবাই চেঞ্জ হয়েছে তা নয়। একটা ছাত্ররা সেদিন বিদ্রোহ করেছিল, বিভিন্ন বিদ্রোহ হয়েছে। তারপরে তাদের মধ্যে মনে হয়েছে যে তুমি যদি সেখানকার অর্থনৈতিক বিশ্লেষণ আমরা করি, যদি 100 টাকার রাজস্ব বাংলাদেশ থেকে তুলে নিয়ে যাচ্ছে, 20টা টাকাও পাচ্ছে কিনা সন্দেহ। পাটের একটা বিরাট কেন্দ্র, তখন তো পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার। সেই পাটের কেন্দ্র বাংলাদেশ থেকে পুরো পাকিস্তান নিয়েকে সাজিয়ে নিল, তার সাথে বেলুচিস্তানকে অধিকার করেছে। এই যে হিংস্রতা, এই যে হচ্ছে একটা ধর্মকে সামনে রেখে একটা অখণ্ড জাতিসত্তা, যে জাতিসত্তার মধ্যে থাকবে হচ্ছে পাঞ্জাবিয়াত, অর্থাৎ পাঞ্জাবিরা সব জায়গায় থাকবে। আমরা পাকিস্তানি সকলে আমরা সমান, কিন্তু উই আর মোর ইকুয়াল, মানে উই আর মোর অ্যাহেড দ্যান ইকুয়ালস। এবং সর্বত্র সেনাবাহিনীর সর্বাধিনায়ক কেলে পাঞ্জাবি, সর্বত্র মুসলিম লীগ পাঞ্জাবিদের। তারপর হচ্ছে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে তারা এই যে একটা ব্যবস্থাকে কায়েম করলো, সেই ব্যবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেনি। অনেকেই তখন ভাবছেন যে আমিও তো মুসলমান, সুন্নি মুসলমান, উই আর অল সুন্নি মুসলমান। সে বাংলাদেশের হোক, বালুচিস্তানের হোক, সিন্ধু প্রদেশের হোক। শুধু কায়েদে আজম জিন্নাহ, যিনি 1947-এর দেশভাগের পর তিনি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। অনেকে এটা বলেন যে আর 1.5-2 বছর পরে যদি স্বাধীনতার এই ব্যাপারটা আসতো, দেশভাগ আদৌ হতো কিনা। তার কারণ তারপরে 48 সালে তিনি মারা যাচ্ছেন, কায়েদে আজম জিন্নাহ, তার টিবি ছিল। এবং তারপর থেকে পাকিস্তানকে দেখো, তারা বারবার বলছে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের এই অংশ। এবং এই মানসিকতা জানো তো অনেক ক্ষেত্রে কি হয়, তোমার সেই একটা রয়েছে না, একটা বিখ্যাত দুটো একটা কুকুরের গল্প বলবো। কুকুর
এরকম ছিল একটা এরকম হৃষ্টপুষ্ট কুকুর, সে এবং সে নির্দিষ্ট টাইমে ছাড়া পেত, আসতো। আর একটা কুকুর ছিল দুবলা পাতলা রাস্তার কুকুর। এবার দুজনে তারা যাচ্ছে, এই করতে করতে একদিন হঠাৎ কুকুরটা বলছে যে আমি তো মনিবের বাড়িতে এত খাওয়া দাওয়া লাক্সারি সব কিছু আমার জন্য মজুদ, আর ও দেখছে যে আমি খেতেই পাই না, কে কখন খাবার দেবে, এই রোগা। তো বলছে আমাকেও মালিকের কাছে নিয়ে চল না। বলছে হ্যাঁ নিয়ে যাবো, কোনো ব্যাপার নয়, কবে যাবে বলো। হঠাৎ ওই রোগা পাতলা কুকুরটার হঠাৎ নজর পড়লো যে দেখছে এখানে একটা দাগ। কি ব্যাপার, এটা কিসের দাগ? বলছে না, সারাদিন আমাকে চেন বেঁধে রাখে, শুধু 2 ঘন্টার জন্য ছাড়ে, এই তোমার সাথে এই যেমন কথা বলছে এই 2 ঘন্টার মধ্যে পড়ে। ওর সঙ্গে সঙ্গে তাহলে আমার যাওয়ার দরকার নেই। অর্থাৎ ভালো খাবার দাবার সমস্ত কিছু এই থাকা সত্ত্বেও স্বাধীনতা ছিল না, অর্থাৎ বকলেস পরিয়ে রাখা ছিল। সেই বকলেসধারী কিছু লোক 71 সালে বিরোধিতা করেছে, অনেকেই। তারা পাকিস্তানের হুকুমতগিরিকে তারা মেনে নিয়েছে, পাঞ্জাবিয়াতকে তারা মেনে নিয়েছে। ঠিক আছে, খাবার পড়ার দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, পাকিস্তান ইসলামের স্বার্থে এইটুকু তো সহ্য করা যেতেই পারে, তাই বলে দেশটা ভাগ করে দিতে হবে কেন? সেখানে ভারতের কি ভূমিকা ছিল? কোনো ভূমিকাই ছিল না। আচ্ছা ধরা যাক 71 সালে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিই ভারত এই যুদ্ধে কোনোভাবে সহায়তা করেনি। মানে যে সহায়তাগুলোর কথা বলা হয়, যে মুক্তি বাহিনীকে ট্রেনিং করানো হয়েছিল দেরাদুনে, ভারতীয় সেনাবাহিনী সেই ট্রেনিংটা করিয়েছিল। মুক্তি বাহিনী মার্চ মাসে অপারেশন সার্চ লাইট, যেটা হয়েছিল 25শে মার্চ, তারপর থেকে মুক্তি বাহিনীকে ট্রেন করে তারা করেছে। কি করেছে? পাকিস্তানের অগ্রগমন কোনো কোনো জায়গায় করেছে, বা বলেছে এখান দিয়ে আসছে মুক্তি বাহিনী, বহু মানুষকে প্রাণ বাঁচাবার জন্য বলেছে এক্ষুনি পালাও, যা কিচ্ছু নিতে হবে না, এক্ষুনি পালাও। তারা সীমান্ত পেরিয়ে দৌড়তে দৌড়তে কে গেছে, সব বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবার থেকে। বহু লোক খুঁজে পায়নি, তার কারণ কেউ হয়তো পালাতে সেভাবে পারেনি বলে মেরে দিয়েছে, ধর্ষণ করেছে। প্রথমে হিন্দুদের যেখানে পেরেছে হিন্দু জায়গাগুলোকে তারা টার্গেট করেছিল খান সেনারা। আল বদর আল শামস এরা বাড়িগুলো চিনিয়ে দিয়েছে, এই বাড়িতে থাকে, এই বাড়িতে থাকে, এ করে, এ আওয়ামী লীগ করে। এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই ঘটনাগুলো ক্ষেত্রেই তো তখন মুক্তিবাহিনী এই রোলটা ছিল। তারা তো যেটা প্রফেশনাল আর্মির সাথে সে যুদ্ধ করার জাস্ট একটা মুক্তিবাহিনী হয়, ভিয়েতনামেও মুক্তিবাহিনী ছিল, কিন্তু তারা প্রফেশনালি ট্রেন্ড হয়েছে। এবং তাদেরকেও যখন ফরাসিদের বিরুদ্ধে যখন ভিয়েতনাম লড়াই করছে, দক্ষিণ ভিয়েতনামে যখন মুক্ত করছে, তখন আমেরিকা পাশে দাঁড়িয়েছিল। পরে আমেরিকা যখন আবার উত্তর ভিয়েতনামে মুক্ত করছে, তখন কিন্তু ফরাসি পাশে দাঁড়িয়েছিল। এবং ভিয়েতনামের যে মুক্তিবাহিনী, যা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি হিসেবে রূপান্তরিত হয়, আমরা জানি হোচি মিনের কথা। এরকম ইতিহাস অনেক রয়েছে। ফলে মুক্তিবাহিনী দিয়েই শুধু বাংলাদেশ স্বাধীন হয়েছে তা নয়, যুদ্ধটা টেকনিক্যাল ব্যাপার, এটার জন্য অনেক ট্রেনিং লাগে। এটার জন্য তুমি প্রাইমারিলি একটা ট্রেনিং নিয়ে রণনীতি লাগে, তার কৌশল লাগে। এই তো ছিল 8 মাস ধরে। ভারত কি করেছে? ভারত গোটা পৃথিবীর কাছে বলেছে দেখো নিজের দেশের লোককে মারছে, অর্থাৎ পাঞ্জাবি খান সেনারা তারা বাংলাদেশের উপরেই করছে। কিন্তু একজন বলে দিল উইল চেঞ্জ দ্য ডিএনএ। মানেটা কি? ডিএনএ কখন চেঞ্জ করে দেওয়া যায়? এই যে ব্যাপক ধর্ষণ হয়েছে, ব্যাপক মানে হচ্ছে, সকলকে কাউকে কাউকে প্রাণে মেরে দিয়েছে, কাউকে ধর্ষণ করেছে। যারা আত্মসমর্পণ করেনি তাদের খুব নিষ্ঠুরভাবে করে মেরে দিয়েছে। মানে একটা ম্যাসাকার, গোটা পৃথিবী এটা জানে, দেখেছে। এই প্রশ্ন করে, তুমি যাদের বললে না, তারা এই প্রশ্ন করে এটা হয়েছে 30 লক্ষ মারা গেছে, প্রমাণ কই? সবেতেই প্রমাণ। ভারতের 26/11 হলো, প্রমাণ কই? এই সমস্ত ডসিয়ের ভারত দিয়ে দিল, এই 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 প্রমাণ। গোটা বিশ্বে পাকিস্তান বলছে না আমরা করিনি। গোটা পৃথিবী দেখতে পাচ্ছে যে ওখানে এ ঘুরে বেড়াচ্ছে হাফিজ সঈদ, প্রমাণ কোথায়? যে এই ধরনের দুর্বৃত্ত একটা রাষ্ট্র তৈরি করে, সে এরকম প্রমাণের আছিলায় সে আসলে প্রমাণ নামক বিষয়টাকে নস্যাৎ করতে চায়। সে অন্যকে যুদ্ধে ইনভাইট করে নিয়ে আসতে চায়, যে যুদ্ধটা চাপাও, আমি নিরাপত্তার জন্য আবার খরিদ করব, বা ভিকটিম কার্ড ফেলে বলবো যে দেখো আমি আক্রান্ত, ইসলাম খাতরে মে হ্যাঁ, একটা ধর্মযুদ্ধের রূপ দিয়ে দেবো। এইভাবে যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশের অনেক মানুষই এখন এটা বলছেন বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে জামাতের কথা বলবো, বিএনপির কথা বলবো, এমনকি আওয়ামী লীগের ভেতরেও কেউ কেউ রয়েছেন, যে ভারতকে আর এমনি এমনি দিয়েছে, নিজের স্বার্থ তো ছিল। আর স্বার্থ তো সবারই থাকে, একদম তাই।
ভারত কি বলতে পারতো যে পাকিস্তানের সময়, এটা তো আলাপ আলোচনার মাধ্যমে, পাকিস্তানের জনসংখ্যার তুলনায় পাকিস্তানের আয়তন যথেষ্ট বড়। বাংলাদেশের তৎকালীন যে জনসংখ্যা ছিল তার আয়তন, কিন্তু তারা দেশটাকে তারপরে অবলম্বন করেছে দ্বিজাতি তত্ত্বটাকে, হচ্ছে তখন তো ওটা বীজ থেকে তো গাছটা হয়েছে 47 সালে, তার মধ্যে জল দিয়েছে, ষাঁড় দিয়েছে, সে গাছটা এখন এক বিষবৃক্ষে পরিণত হয়েছে, এক বিশাল তার বপু, এবং সেটাকে নিয়ে সে ক্রমাগত ভারত রাষ্ট্রের সাথে ব্ল্যাকমেইলিং করছে। ইটস ফ্যাক্ট, ট্রু। এবার ভারত কি পদ্ধতি অবলম্বন করতে পারে, এটা তো একটা বিগ কোয়েশ্চেন। ভারত সেই সময় তার স্বার্থ ছিল, তার কারণ সে যে কোনো দেশ, এই ক্ষেত্রেও আমি অবশ্যই নেহেরু যে পঞ্চশীল নীতি, নেহেরু ডক্ট্রিন নামে একটা খ্যাত, নেহেরু ডক্ট্রিনে তুমি দেখবে একটা জায়গায় জওয়াহরলাল নেহেরু বলছেন এই দক্ষিণ এশিয়ায় ভারতই সবচেয়ে বড় শক্তি। দক্ষিণ এশিয়ায় তখনও তো চীনের প্রতাপ রয়েছে, চীনও পঞ্চশীল নীতি তখন মানছে, বৌদ্ধ ধর্ম থেকে উদ্ভূত যে শান্তি সহাবস্থানের যে পঞ্চশীল নীতি, নেহেরু ডক্টরিন এটা বলছে। কই আজকে তো দাঁড়িয়ে পাকিস্তান কেউ ইয়ে তো এক কাটি উপরে গিয়ে পাকিস্তান কি বলবে, পাকিস্তান উস্কে দিয়েছে ডক্টর ইউনুসকে, কি বলেছে, উই আর দ্য গার্ডিয়ান অফ হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে তো যেই দেখছে যে ভারত তো রণতরী নামিয়ে রেখে দিয়েছে, এবং পরমাণু সাবমেরিনগুলোও রয়েছে, তো গার্জিয়ানের পারমিশন নিয়েছে যে কোনো দেশ, ভারত তো বটেই, তার পঞ্চশীল নীতিতে এটা পরিষ্কার রয়েছে। আমি 1928 যেমন অখণ্ড ভারতের কথা বললাম, ঠিক নেহেরু ডক্টরিনে এটা ছিল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি, এবং সেই ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ এশিয়াতে ভারত তার পরাক্রম বজায় রাখতেই হবে, তার নিজের স্বার্থে। অপরের স্বার্থ তখনই সে দেখবে যদি না সে ডিস্টার্ব করে, যদি ডিস্টার্ব করে তাহলে ভারতকে তার নিজের স্বার্থ দেখতেই হবে। বাংলাদেশ এই ডিস্টারবেন্সটা করে গেছে, ঠিক, এবং এই ডিস্টারবেন্সের ক্ষেত্রে ভারতকে তারা সবসময় শত্রু মনে করেছে। ভারত এবং আওয়ামী লীগকে বা হচ্ছে শেখ হাসিনাকে, শেখ মুজিবর তো তখন, আর যখন তিনি 72 সালে সংবিধান তৈরি হচ্ছে, তিনি যখন প্রধানমন্ত্রী হচ্ছেন বা রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে সমালোচনা করতে পারে বাংলাদেশ। বাকশাল তিনি গঠন করেছিলেন, সেটা একদলীয় শাসন ব্যবস্থা, কেন তিনি করতে গেছিলেন এখন তো বুঝতে পারছি, যে জামাত একরকমভাবে গোটা জায়গাটাকে অস্থির করে তোলে, বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলো যেগুলো রয়েছে, মৌলবাদী যেসব শক্তিগুলো রয়েছে, সেগুলো অস্থির হয়ে ঝাঁপিয়ে পড়ে, সেই জায়গা থেকে কোচের, এবং তার 1975 সালে তিনি নিহত হন, এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় দেন। ভারতে এরকম আশ্রয় দিয়েছে, চায়নাটা ভালোই জানে, তিব্বতে কি হয়েছিল না হয়েছিল জানে, এবং দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিলেন, আজও রয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে এটা বলতেই হয় যে বাংলাদেশের আজকাল দেখছি একটু সুর বদল হচ্ছে, জামাতও বলছে ভারতের কথা বেশ, এবং এরাও বলছে ভারতের কথা, ডক্টর ইউনূসও বলছে যে স্বাভাবিক মিত্র হিসাবে ধরতে হবে। তাহলে কি এতদিন অস্বাভাবিক মিত্র হিসাবে দেখছিলি, সেই ভিত্তির কি সুফল পেয়েছিস? আসলে কি হয় জানো তো, এরকম এসব ছানাপোনারা কি করে অনেক সময়, যে একটু দেখায় যে আমি লায়েক হয়েছি, গ্রাম বাংলা একটা শব্দ চলে লায়েক হওয়া, তো পাকিস্তান নিয়েকে ওরকম একটা লায়েক মনে করে, যে ভারতের নিস্তব্ধ থাকা কখনো কখনো ক্ষেত্রে এই সহনশীলতাটাকে তারা মনে করে এটা দুর্বলতার লক্ষণ। তাই ভারতবর্ষকে উত্তেজিত করে এই অশান্ত পরিস্থিতিটা তৈরি করেছে, যার হিসেবটা একটা যে কোনো দায়িত্বশীল রাষ্ট্র শুধু নিজের জনগণের কথাই তো শুধু ভাবলে হবে না। পাকিস্তানের জনগণ রয়েছে, বাংলাদেশের জনগণ রয়েছে, কি জাস্টিস দিতে পেরেছে তারা, কি জাস্টিস দিতে পেরেছে? পাকিস্তানের যিনি এখন প্রধানমন্ত্রী রয়েছেন নওয়াজ শরীফ, সব তো এদিক ওদিক গিয়ে যে যা নিয়ে শেল্টারে রয়েছে, তার দাদা সেও একটা অনেক কাণ্ড ঘটিয়ে গেছে, নওয়াজ শরীফ অ্যানাদার বিগ পাঞ্জাবি বস, তার ভাই ছোট বস শাহবাজ শরীফ, তিনি রয়েছেন, কখনো কখনো গরম গরম কথা বলছেন, নিজের গরম গরম কথা থেকে তারপর যেই উদ্গার, এটা হ্যাঁ উদ্গার ছাড়ছে, তারপর যে একটু জল খাচ্ছে তাও আবার একটু ঠান্ডা হচ্ছে, ঠিক বাংলাদেশের এই অবস্থাটা। সুতরাং স্বার্থ বা এটা না, ভেতরে একটা পাকিস্তানি সত্তা তাদের বসে আছে। এই অ্যাকশনসের রিঅ্যাকশনস হবে,
রিয়াকশনস তো অলরেডি তোমার শুরু হয়ে গেছে, যে 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 অ্যাকশনটা নামাচ্ছিল আর কি, অ্যাকশনটা তো স্টার্ট করেছে পায়েলগাঁও দিয়ে। ওরা একটা মডিউল তৈরি করেছিল, এই মডিউলটা হয়েছে, তার রিয়াকশনসে দেখো এখন এই মুহূর্তে গিয়ে গোটা পৃথিবী অস্থির হয়ে রয়েছে। পাকিস্তানকে নিবৃত্ত করার জন্য রয়েছে, ভারতের সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে যোগাযোগ করছে, রাষ্ট্রপতিকে যোগাযোগ করছে, বেশ, সর্বক্ষেত্রে এরকম পর্যায়ে চলছে। অনেক ধন্যবাদ সুজিত দা। আমরা অ্যাকশন রিয়াকশনে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলাম, বাংলাদেশের সুর পরিবর্তন ভালো চোখে দেখছে না কিন্তু ভারত। আর সেই সঙ্গে বলবো যে পাকিস্তানের পক্ষ থেকে বারবার শেলিংয়ের যে বার্তা আসছে, কোনো ফসকা গেরোতে ভারত পা গলাবে না। যা সিদ্ধান্ত হবে দৃঢ় পদক্ষেপ হবে, আর তার জন্য অপেক্ষা করতে হবে ভারতবাসীকে। আপনারা অবশ্যই অ্যাকশন রিয়াকশন দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে প্রেস করবেন।